আমন্ত্রণ জানাচ্ছি আনন্দলোকে। পুরো সপ্তাহের বিনোদনের আপডেট নিয়ে আপনাদের সাথে আছে আমি নুসরাত সেরিন। শুরুতে জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আনন্দলোকে। কেন বারবার পিছিয়ে যাচ্ছে চলচ্চিত্র পরিচালকদের নির্বাচন? পর্দা নামল 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। থাকছে কণ্ঠশিল্পী ন্যান্সির কন্যা রোদেলার শিল্পী হয়ে ওঠার গল্প। গেল বছরের শেষ দিকে চলচ্চিত্র পরিচালকদের নতুন নেতৃত্বে নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে সেদিন তা হয়নি। নতুন তারিখ ছিল চলতি বছরের 10 জানুয়ারি। এদিনও ভোট গ্রহণ হয়নি, ফলে নতুন নেতৃত্ব চূড়ান্ত করা সম্ভব হয়নি। কিন্তু কেন বারবার পিছিয়ে যাচ্ছে এই নির্বাচন? শিবলি সাদিক, চাষী নজরুল ইসলাম, আজহারুল ইসলাম খান, মতিন রহমানদের মতো খ্যাতিমান নির্মাতাদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সংগঠনটির রয়েছে দীর্ঘদিনের সুনাম, যারা বাংলা সিনেমায় তৈরি করেছেন অসংখ্য তারকা শিল্পী। ঐতিহ্যবাহী সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী 2025-26 মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল গত 28 ডিসেম্বর, কিন্তু কেপিআই ভুক্ত এলাকা বিএফডিসিতে অনুমতি না পাওয়ায় একদিন আগে নির্বাচন স্থগিত করে কমিশন। পরে ভেন্যু পরিবর্তন করে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হলে তাও ভেস্তে যায়। গুঞ্জন আছে দুই প্যানেলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী থাকায় বারবার স্থগিত হচ্ছে এই নির্বাচন। তবে ভিন্ন কথা ভোটারদের মুখে। জাস্ট এখানে ফিল্ম নিয়ে আলোচনা হইতো, কাজ নিয়ে আলোচনা হইতো, কখনো কারো মুখে আমি শুনি নাই যে রাজনৈতিক কোনো আলোচনা হইতো। সো এখানে অরাজনৈতিকভাবেই এইখানে সবাই মিশে, প্রত্যেকটা সদস্য বাহিরে হয়তো রাজনীতি করতে পারে, ভিতরে কোনো রাজনৈতিক আলোচনা হইতো না। নির্বাচনটা যে আমরা দুইবার তো আমরা পিছাইছি আর কি, যে কোনো কারণে আর কি। তা আমরা চাচ্ছি যে খুব দ্রুত এটা হোক। এটার মধ্যে কোনোদিন আমরা আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য দলের কেউ আছে এখানে, এটা নিয়ে কোনো আলাপ আলোচনাই হয় না। কিন্তু এইবার ইলেকশনে এসে দেখলাম নানান রকমের প্রোপাগান্ডা চলছে। এফডিসির ভিতরে নির্বাচন হবে, এটা সারা জীবন যেভাবে হয়েছে সেভাবেই হবে। যে কেউ একটু হুমকি দামকি দেয়, তার ভয়ে বর্তমান নির্বাচন কমিশন অথবা বর্তমান ক্যাবিনেটেতে ভয়ে ভীত হয়ে আসলে নির্বাচনটা বারবার পেছাচ্ছে। নির্বাচন বানচাল করে সমিতির সুনাম ক্ষুণ্ণ করার পায়তারা করছে একটি মহল, যা পরিচালকদের জন্য লজ্জার, জানালেন দুই প্যানেলের নেতা। আমরা নির্বাচন করব, অবশ্যই আমাদের গঠনতন্ত্রের কারণে নির্বাচন করতে হবে, এবং আমাদের সমিতি গঠনতন্ত্র সবসময় একদম নিয়মতান্ত্রিকভাবেই পালিত হয়। আমরা অক্ষর অক্ষর সেটা পালন করি। এই কারণে আমরা ইলেকশন খুব শীঘ্রই করব। এখন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের প্রাণের জায়গায় এফডিসিতে ইলেকশন করার জন্যে। আর এফডিসি ইলেকশন করার জন্যে যা যা করার, আমাদের সুস্থ সুন্দরভাবে যা যা করার করণীয় পদক্ষেপ নেওয়ার আমরা সেটা নিব। আমরা শুরুতে যদি এরকম একটা করি যে জোর করে একটা নির্বাচন বন্ধ করে দেওয়া, জোর করে কাউকে প্রার্থী হতে না দেওয়া, তাহলে তো আর নির্বাচন হলো না। মানুষ, আমাদের সবচেয়ে বড় কথা যে আমাদের ভোটারদের প্রতি আস্থা রাখতে হবে। ভোটাররা নিরপেক্ষ, ভোটাররা সবসময় চায় সমিতি হোক, দেশ হোক, তারা ভালো কিছু করতে। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের এইখানে এটি একটা অন্যায় করা হয়েছে, এবং পরিচালক সমিতি 43 বছর ঐতিহ্যকে ক্ষুণ্ণ করা হয়েছে। এটি কখনো কাম্য নয়। এবারে নির্বাচনের জন্য প্রস্তুত দুটি আলাদা প্যানেল। একটির সভাপতি পদে রয়েছেন শফিকুর রহমান গুলজার ও মহাসচিব পদে শাফিউদ্দিন শাফি। অপরপক্ষে চলতি দায়িত্বে থাকা টানা দুবারের মহাসচিব শাহিন সুমন এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে। তিনি প্যানেল গড়েছেন শাহিন কবিরকে নিয়ে। চলচ্চিত্রের অভাবে বন্ধ হয়ে গেছে দেশের অধিকাংশ সিনেমা হল, আর গত কয়েক দশকে তেমন কোনো উল্লেখযোগ্য তারকাও পায়নি বাংলা সিনেমা। এর মাঝেও এফডিসি সংশ্লিষ্ট সংগঠনগুলো নিয়ে এমন নাটকীয়তা কোনোভাবেই কাম্য নয় বলছেন সিনেমা প্রেমীরা। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা। পর্দা নামল 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। 10টি বিভাগে 75টি দেশে 205টি চলচ্চিত্র নিয়ে ঢাকার 5টি ভেন্যুতে 9 দিনব্যাপী আয়োজিত এই উৎসবে সরাসরি অংশগ্রহণ করেন 44 জন ভিনদেশি প্রতিনিধি।
জলতরঙ্গ ডান্স গ্রুপের পরিবেশনায় উৎসবের সমাপনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে একে একে জুরি সদস্যরা বিভিন্ন বিভাগের পুরস্কার ঘোষণা করেন। এবারের উৎসবে চিলড্রেন ফিল্ম বিভাগে বাদল রহমান অ্যাওয়ার্ড পেয়েছেন মিখাইল লুকাসেভিস্কি পরিচালিত রাশিয়ান সিনেমা ওয়্যার দ্য ওয়াট ক্র্যান্স ডান্স। স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড পায় ফিলিপাইন্সের সিনেমা দ্য গার্ডিয়ান অফ অনার। সৃজিত মুখার্জি পরিচালিত ভারতীয় সিনেমা পদাধিক পেয়েছে বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড। উইমেন ফিল্ম মেকার সেকশনে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড জিতে নেয় মলডোভা এবং রাশিয়ার যৌথ প্রযোজনার সিনেমা নট জাস্ট অ্যানি ডে। একই সেকশনে বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে মারিয়া ববেভা নির্মিত বুলগেরিয়ার সিনেমা স্কারলেট। বেস্ট ফিচার অ্যাওয়ার্ড পায় সারাহ মল্লেগোর নির্মিত ফ্রান্সের সিনেমা কুম্ভা। বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড নির্বাচিত হয় আর্জেন্টিনা ও জার্মানির যৌথ প্রযোজিত চলচ্চিত্র আওয়ার ওন শ্যাডো। স্পিরিচুয়াল ফিল্ম সেকশনে বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ডটি পায় লুইস কম্পোজ পরিচালিত পর্তুগিজ সিনেমা মন্টে ক্লেরিগো। একই বিভাগে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ডটি পায় অভিলাষ শর্মা নির্মিত ভারতীয় সিনেমা ইন দ্য নেম অফ ফায়ার এবং বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ডটি জিতে নেয় ইভান সসনিন পরিচালিত রাশিয়ান সিনেমা দ্য এলিয়েন। এদিকে বাংলাদেশ প্যানোরামা ট্যালেন্ট সেকশনে 3টি সিনেমাকে পুরস্কৃত করা হয়। সেকেন্ড রানার আপ মোবারক হোসেন নির্মিত পৈতৃক ভিটা, ফার্স্ট রানার আপ হয় আসিফ হামিদ পরিচালিত ফুলেরা পোশাক পরে না এবং বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডটি জিতে নেন মনন মুনতাকা নির্মিত আলেজিনোন এবং বেস্ট ফুল লেন্থ অ্যাওয়ার্ড পেয়েছেন শঙ্খ দাশগুপ্ত পরিচালিত প্রিয় মালতী। সমাপনীতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্রের জন্য বেশ কিছু ভবিষ্যৎ পদক্ষেপের কথা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। যে ফেস্টিভ্যালটা যদি একটা আন্তর্জাতিক মানদণ্ডে গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল হয়ে উঠতে হয় তাহলে অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট তাদেরকে পেতে হবে, যেটা তারা পাচ্ছে না। যেমন প্রপার প্রজেকশন সিস্টেম, পার্মানেন্ট ভেন্যু, গেস্টদেরকে সব ফিল্ম মেকারদেরকে আনতে পারে না। সো এই সমস্যাগুলো সমাধান যদি আমরা করতে পারি তাহলে আমি মনে করি যে এই ফেস্টিভ্যাল আরও ইমপ্রুভ করবে সামনে। পরে সামনের চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণ ও সবার প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা। 10 থেকে 18 জানুয়ারি 2026 অনুষ্ঠিত হবে আমাদের 24তম উৎসব। সেই উৎসবের আমন্ত্রণ জানিয়ে রাখছি আপনাদেরকে। আমার ধারণা যে ছবিগুলো ছিল আপনাদের সবার জন্যই খুব আনন্দময় সময় কেটেছে। এবং সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যময় স্থাপনা উৎসব নিয়ে আঁকা ছবি দিয়ে শুরু হয়েছে প্রদর্শনীর শতবর্ষের ঢাকা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর লালমাটিয়ার ভূমি গ্যালারিতে শুরু হওয়ার প্রদর্শনীতে স্থান পেয়েছে ভিক্টোরিয়া পার্কের লাল কাঠামো, শ্যামবাজারের সাকরাইন উৎসবের আকাশ, রূপলাল হাউজের ছাদ থেকে দেখা বুড়িগঙ্গা কিংবা নদীর ওপারের আড়ত বা বড় কাটরার স্কেচের মতো শতাধিক ছবি। দেয়ালের আনাচে কানাচে সাজানো একখণ্ড পুরনো ঢাকা। শিল্পাঙ্গন ও ভূমি গ্যালারির যৌথ আয়োজনে চলছে আল আখির সরকারের দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী শতবর্ষের ঢাকা, যেখানে শিল্পী রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন নিজের আবেগ আর অনুভূতির মিশেলে ঢাকার ঐতিহ্য, কৃষ্টি কালচারের নানান গল্প। হারিয়ে যাওয়া ঢাকাকে নতুন করে খুঁজে পাওয়াটা যেমন ভালো লাগার, তেমনি নিজেদের ঐতিহ্যকে তুলে ধরাটা দায়বদ্ধতাও বটে। পুরান ঢাকা আমার কাছে খুব একটা রহস্যময় এবং খুবই অ্যাট্রাকটিভ এবং আমাদের ঐতিহ্যের একটা বিশাল অংশ মনে হয়। আমাদের ঢাকা শহরের যে ঐতিহ্য বা ঢাকা শহরের যে মূল আদি যে আমাদের চেতনা, এটা আসলে পুরান ঢাকা থেকে আসে। বিবর্তিত এই ঢাকা নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে এমন ভাবনাকে সাধুবাদ জানান উপস্থিতরা। ছবিগুলো এঁকেছে, এগুলো কিন্তু নস্টালজিক আমার জন্য, আমার স্মৃতিতে এখানে আমাকে নিয়ে যায়। এই কাজগুলো অবশ্যই অ্যাক্রিলিক কাজের এখন কিছুটা ধরনের
কিছুটা পরিবর্তন আছে, এগুলোতে পার্সপেক্টিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেগুলোও সে সুচারুভাবেই করেছে। কিছু আমি অন্য মাধ্যমের কাজও দেখতে পাচ্ছি। ঢাকার ঐতিহ্য তো অনেক পুরনো। ঢাকা তো 400 বছর আগে এই সুবে বাংলার রাজধানী ছিল, এবং তখন মোগল আমলের রাজধানী অর্থ যে বৈভব বাংলার ছিল, সে তার প্রতিফলন ঢাকাতে অনেকভাবে রয়ে গেছে। আমরা সেগুলোকে যে কিভাবে নষ্ট করেছি, ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি। 15 দিন ব্যাপী এ প্রদর্শনী চলবে 31 জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আনন্দলোকের সময় হলো ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাই আনন্দলোকে। মা দেশখ্যাত কণ্ঠশিল্পী ন্যান্সি। ছোট থেকে মায়ের গান করা দেখেই বেড়ে ওঠা, তবে শিল্পী নয়, হতে চাইতেন পাইলট। কিন্তু সময়ের সাথে সাথে নিজের ইচ্ছেরও পরিবর্তন। এখন নিজেকে দেখতে চান একজন গুণী শিল্পী হিসেবে। ভালো লাগা থেকে গুনগুন করে গান গাইতেন, তারপর নিজেই রেকর্ড করে নিজের গান শুনতেন। ভাবনায় শিল্পী হওয়ার তেমন কোনো ইচ্ছে না থাকলেও হুট করেই যেন অজান্তে গানের প্রতি ভালো লাগা। বলছি নাজমুন মুনিরা ন্যান্সির মেয়ে মার্জিয়া বুশরা রোদেলার কথা। রোদেলা যখন 6ষ্ঠ শ্রেণীতে পড়েন তখনই তার গানের অভিষেক। এরই মধ্যে সঙ্গীতশিল্পী হৃদয় খান, হাবিবের মতো শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন। কিন্তু শুরুর গল্পটা কেমন ছিল? আম্মুকে তো গান করতে দেখছি, তখন যে আমি গান নিয়ে আমি নিজে এটাকে ফিউচারে রাখবো বা আমি এটাকে পারসিউ করব, এই চিন্তাটা ছিল না। গুনগুন করে গান গাইতাম এবং নিজেকে শুনতে পছন্দ করতাম সামহাও। তাই আমি নিজের ছোট একটা ফোনে রেকর্ড করতাম, করে নিজেই শুনতাম। তো একদিন মামা দেখলো ওটা দেখে আম্মুকে দেয় যে ও তো গান করছে, তো তুমি ওকে এগিয়ে যেতে সাহায্য করো। তখন আমার মামা ফেসবুক পেজ খুলে তখন থেকে আমি ফেসবুকেও অনেক অ্যাক্টিভ হওয়া শুরু করি। আর প্রথম তো আসলাম প্রজাপতি গানটা দিয়েই মিডিয়াতে আসলাম। নবাগত শিল্পী, তাই নতুন অভিজ্ঞতা আর চ্যালেঞ্জ ছিল কতটা? গান গাইতে গিয়ে এখন আর রেকর্ডিং স্টুডিওতে গেলে ওই ভয়টা কাজ করে না, কিন্তু ভয়টা কাজ করে তখন যখন আমি স্টেজে যাই এবং মাঝে মধ্যে স্টেজে গিয়ে গান গাইতে হয়, তখন আমি দর্শকদের দেখে একটু ভয় পেয়ে যাই, তখন একটু নড়বড়ে হয়ে যায় মাঝে মধ্যে। এক্সপেকটেশনের চিন্তা করে এবং মানুষ মনে হয় সব তাকিয়ে আছে একদম আমার দিকে, যে মানে আচ্ছা চলো গান দেখি রোদেলা কি গাইবে বা কেমন পারফর্ম করবে। নতুন বছরের শুরুতেই তার নতুন গান রাজকুমার দিয়ে বেশ প্রশংসায় ভাসছেন রোদেলা। দর্শকদের ভিন্ন কিছু দিতে গানের পাশাপাশি নেচেছেনও এই ক্ষুদে শিল্পী। শুরু করার সাথে সাথে খুব গুণী মানুষদের সাথে কাজ করতে পেরেছি, তো মানুষ খুব পছন্দ করেছে হোক বদনাম গানটা। তারপর এই যে আমি একটু ডিফারেন্ট করার চেষ্টা করলাম, একটু নিজেকে প্রেজেন্ট করে একটু ডান্স করার জন্য, সেটাতেও মানুষ খুবই বাহবা দিচ্ছে এবং আমার গায়ককে নিয়েও অনেক প্রশংসা করছে যে আমি দিন দিন যে গাচ্ছি এগুলো ইমপ্রুভ হচ্ছে। ক্যারিয়ার হিসেবে সঙ্গীত চর্চাকেই বেছে নিতে চান নবাগত এই শিল্পী, তবে মায়ের পরিচয় নয়, নিজের যোগ্যতায় দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে চান রোদেলা। যতদিন আরো যাচ্ছে আমার আরো ফিল হচ্ছে নিজের যে না, গানটাকে আমি আসলে প্রচণ্ড ভালোবাসি এবং ওটাতে আমি যখন ওখানে এনগেজ থাকি আমার খুব ভালো লাগে, ওই টাইমটা অনেক ভালো কাটে। পিয়ানোতে হাতে রেখে তুলেছি পুরোনো দিনের গান, আমি তুমি ভালো লাগা চোখাচোখি ভালোবাসা, স্বপ্নে আসা রাজকুমার তুমি আমার। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। রাজকুমার তুমি আমার। বলিউডে স্বজনপ্রীতি নিয়ে বিতর্কের শেষ নেই, তবে যত বিতর্কই হোক তারকাদের পুত্র কন্যারা যে সিনেমায় যুক্ত হবেন এ আর নতুন কি। 2025 সালেও বেশ কিছু তারকার সন্তানকে পর্দায় দেখা যাবে। দর্শক, জেনে নেওয়া যাক এমন সব তারকা সন্তানের খবর।
সঞ্জয় কাপুর মাহিব কাপুরের মেয়ে সানায়া। তিনি জাহ্নবী ও খুশি কাপুরের চাচাতো বোন। 2022 সালে তার প্রথম সিনেমার নাম ঘোষিত হয়, তবে নানা জটিলতায় আসেনি ছবিটি। পরে জানা যায় বেধড়ক নামে ছবিটি স্থগিত হয়েছে। চলতি বছর বিক্রান্তি ম্যাচের বিপরীতে আঁখো কি গুস্তাখিয়া ছবিতে দেখা যাবে তাকে। ইব্রাহিম আলী খান সিনেমায় কাজের শুরুটা সহকারী পরিচালক হিসেবে। এবার অভিনেতা হিসেবে অভিষেক হচ্ছে সাইফ আলী খানের পুত্রের। করণ জোহরের সরজমিন ছবিতে দেখা যাবে তাকে। আহান পান্ডে চাঙ্কি পান্ডের ভাই চিক্কি ওরফে ব্যবসায়ী অলোক শারদ পান্ডে ও ডিন পান্ডের ছেলে আহান। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও মোহিত সুরি পরিচালিত প্রেমের গল্প দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলছেন অনন্য পান্ডের চাচাতো ভাই আহান। রাশা থাডানি গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল আজাদ সিনেমাটি। এ ছবির মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক হল রবিনা ট্যান্ডের কন্যার। ছবিটিতে আছেন অজয় দেবগনও। এবার বড় পর্দায় পা রাখতে চলছেন অক্ষয় কুমারের ভাগ্নি সীমার ভাটিয়া। অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দর বিপরীতে জুটি বেঁধে হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যাবে সীমারকে। শ্রীরাম রাঘবনের পরিচালনায় এই ছবিতে অভিনয়ের মাধ্যমে হাতেখড়ি হবে সীমারের। গত বছর নভেম্বর মাসে নেটফ্লিক্স ইন্ডিয়ার এক পোস্টের মাধ্যমে আরিয়ান খান জানিয়েছেন পরিচালক হিসেবে বলিউডের রঙিন দুনিয়ায় উঠে আসবেন তিনি। এরই মধ্যে শুটিং এর কাজ শেষ হয়েছে বলে জানা যায়। এবছর সিরিজটি নেটফ্লিক্সে আসার কথা রয়েছে। আমান দেবগন নামের সঙ্গে দেবগন পদবি দেখে অজয়ের সঙ্গে তার সম্পর্কের আন্দাজ করা শক্ত নয়। তিনি অজয় দেবগনের ভাগ্নে, নীলমের ছেলে। রাশা থাডানির সঙ্গে অভিষেক কাপুরের আজাদ ছবি দিয়ে অভিষেক হচ্ছে তার। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আনন্দলোকের আজকের আয়োজনে। দেখা হবে আগামী শুক্রবার একই সময়ে নতুন সব বিনোদনের খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং এটিএন নিউজের সঙ্গেই থাকুন।